রাত ১টা। শহরের কোলাহল থেকে দূরে ঝাড়খণ্ডের এক নির্জন পাহাড়ি বাংলো। ৪ বন্ধু অয়ন, সুমিত, ঋদ্ধি আর বিশাল প্ল্যান করেছিল একটা অ্যাডভেঞ্চারাস উইকেন্ড কাটানোর। কিন্তু তারা জানতো না যে ঘড়ির কাঁটা যখন রাত ১টার ঘরে পৌঁছাবে তখন তাদের জীবন চিরতরে বদলে যাবে। বন্ধুরা, আমি সন্দীপ, আপনারা শুনছেন সন্দীপ ভৌতিক স্টোরিজ। আজকের এপিসোডে একটা অ্যাডভেঞ্চার ভৌতিক গল্প শোনাবো আপনাদের। এই চ্যানেলের গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। পুরোনো আমলের বাংলোটা ছিল বিশাল, চারপাশটা ঘন জঙ্গলে ঘেরা। অয়ন ইন্টারনেটে এটা বুক করেছিল খুব কম দামে। বাংলোর কেয়ারটেকার হরিকাকা চাবিটা দিয়ে বের হওয়ার সময় অদ্ভুতভাবে বলেছিল, বাবা, রাত বাড়লে বারান্দায় যেও না, আর ঠিক ১টা বাজলে চোখ বন্ধ করে থেকো। সবাই হেসে উড়িয়ে দিয়েছিল। বিশালের তো অভ্যাসই ছিল এসব নিয়ে মজা করার। সে বলল, আরে হরি কাকা, আমরা তো ভূতের সাথেই ডিনার করতে এসেছি। রাত ১১টা। বাইরে ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মাঝে বাতাসের শোঁ শোঁ শব্দ। ৪ বন্ধু মিলে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। সুমিত গিটার বাজাচ্ছিল, ঋদ্ধি ব্যস্ত ছিল মোবাইলে নেটওয়ার্ক খুঁজতে। আচমকা নেটওয়ার্ক চলে গেল। রাত ১২টা ৩০। হঠাৎ করেই চারপাশটা খুব নিস্তব্ধ হয়ে গেল। এমনকি বনের পোকামাকড়েরও ডাকও বন্ধ। বিশালের হাসি ঠাট্টাও যেন কেমন সীমিত হয়ে গেল। অয়ন অনুভব করলো ঘরের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে গেছে। আগুনের হাঁড়িকাঠ থেকে নীলচে ধোঁয়া বেরোচ্ছে। রাত ১টা। হঠাৎ বাংলোর সেই বড় ঘড়িটা ঢং ঢং করে বেজে উঠল। অয়নদের মনে হলো আওয়াজটা যেন ঠিক স্বাভাবিক নয়, বরং কেউ যেন আর্তনাদ করছে। হঠাৎ ওপরের তলায় কারো হাঁটার শব্দ পাওয়া গেল। ভারী বুট পরে কেউ যেন এক ঘর থেকে অন্য ঘরে ঘুরে বেড়াচ্ছে। সুমিত বলল, কেয়ারটেকার কি ওপরে আছে? ঋদ্ধি বলল, না, উনি তো নিচেই ছিলেন না, চলে গেছেন অনেক আগে। শব্দটা সিঁড়ির কাছে এসে থমকে দাঁড়ালো। ৪ বন্ধু ভয়ে সিঁড়ির দিকে তাকিয়ে রইল। হঠাৎ তারা দেখল কোনো মানুষ নয়, একটা কালো ধোঁয়ার মতো অবয়ব ওপর থেকে নিচে নেমে আসছে। সিঁড়ির প্রতিটি ধাপে পা রাখার সাথে সাথে কাঠগুলো মড়মড় করছে। সবচেয়ে সাহসী বিশাল পা বাড়িয়েছিল দেখার জন্য, কিন্তু সে হঠাৎ সিঁড়ির মাঝপথে থমকে গেল। তার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। সে দেখল দেয়ালের ছায়াগুলো নিজেদের মধ্যে নড়াচড়া করছে। অয়ন দেখল ডাইনিং টেবিলের উপর রাখা জল নিজে থেকেই গ্লাসে ঢালছে, অথচ সেখানে কেউ নেই। হঠাৎ ঘরের সব মোমবাতি একসাথে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে শুধু শোনা গেল এক মহিলার খিলখিল হাসির শব্দ। সেই হাসিটা এতটাই শীতল ছিল যে মনে হচ্ছিল রক্ত জমাট বেঁধে যাবে। ঋদ্ধি চিৎকার করে উঠল, আমার হাত কে যেন ধরে টানছে। অয়ন টর্চ জ্বালাতেই দেখল ঋদ্ধির কবজিতে আগুনের মতো লাল আঙুলের ছাপ, কিন্তু আশেপাশে কেউ নেই। তারা বুঝতে পারলো তারা একা নয়, এই বাংলোর ইতিহাস অন্ধকার। তারা দ্রুত মেন দরজার দিকে দৌড়ে গেল, কিন্তু দরজাটা যেন কেউ বাইরে থেকে পাথর দিয়ে আটকে দিয়েছে। ধাক্কা দিয়েও কাজ হচ্ছে না। জানালার কাঁচের ওপরে তারা দেখল শত শত সাদা মুখ তাকিয়ে আছে, সবার চোখ দিয়ে রক্ত ঝরছে। ঠিক তখনই ঋদ্ধি খেয়াল করলো ড্রয়িং রুমের সেই বড় ঘড়িটার কাঁটা ১টা ১ মিনিটে আর সরছে না।
সময় যেন থমকে গেছে। সেই ভৌতিক আবহে অয়ন চিৎকার করে বলল, হরিকাকা বলেছিল রাত 1টা বাজলে চোখ বন্ধ করতে। আমরা কেন যে শুনলাম না? সবাই গোল হয়ে বসে চোখ বন্ধ করে জপ করতে শুরু করলো। তাদের মনে হচ্ছিল চারপাশ দিয়ে অদৃশ্য ছায়ারা তাদের ঘিরে নাচছে, কানে কানে ফিসফিস করে অভিশাপ দিচ্ছে। রাত তখন প্রায় 1:45। চার বন্ধুর অবস্থা তখন শোচনীয়। বিশালের গলার স্বর বুঝে গেছে, ঋদ্ধি ভয়ে কাঁপছে, আর অয়ন ও সুমিত প্রাণপণে নিজেদের শান্ত রাখার চেষ্টা করছে। ঘরের ভেতরে ছায়াগুলো তখন আরও স্পষ্ট হয়ে উঠেছে। ঠিক সেই মুহূর্তে অয়নের মনে পড়ল তার পকেটে থাকা একটা ছোট ধাতবের লকেটের কথা, যেটা তার ঠাকুমা তাকে বিপদে ব্যবহার করতে বলেছিলেন। অয়ন চিৎকার করে উঠল, সবাই হাত ধরো, কেউ হাত ছাড়বে না। চার বন্ধু একে অপরের হাত শক্ত করে ধরল। অয়ন তার লকেটটা মুঠোর মধ্যে চেপে ধরে উচ্চস্বরে প্রার্থনা করতে শুরু করলো। আশ্চর্যের বিষয়, তারা চারজন যখন একসাথে মনের জোর জোড়ো করল, তখন সেই অশুভ ছায়াগুলি একটু পিছিয়ে গেল। ঘরের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করলো। হঠাৎ করেই দূরে মন্দিরের ঘণ্টার আওয়াজ ভেসে এলো। ভোরের আলো ফুটতে শুরু করার সাথে সাথেই এই অদ্ভুত ছায়াগুলো বাষ্পের মতো মিলিয়ে গেল। ঘড়ির কাঁটা যেটা 1 মিনিটে আটকে ছিল, সেটা হঠাৎ করে সশব্দে ঘুরতে শুরু করলো এবং সকাল 6টার ঘরে গিয়ে থামলো। সকালবেলা হরিকাকা যখন বাংলোর দরজা খুললেন, তিনি দেখলেন চার বন্ধু বারান্দায় বসে আছে। তাদের চোখে মুখে ক্লান্তি থাকলেও তারা বেঁচে আছে এবং সুস্থ আছে। হরিকাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমরা বেঁচে ফিরলে বাবা, তোমাদের বন্ধুত্বের জোরই তোমাদের বাঁচিয়ে দিল। এই বাংলোর অতৃপ্ত আত্মারা একাকী মানুষকে ভয় পায়, কিন্তু একসাথে লড়াই করলে তারা হার মানে। শহরে ফেরার পথে গাড়িতে বসে সুমিত প্রথম কথা বলল, আমরা কি আসলেই সব দেখেছি, নাকি এটা আমাদের মনের ভুল ছিল? বিশাল নিজের হাতের কবজির দিকে তাকালো। সেখানে সেই লাল আঙুলের ছাপটা তখন আর নেই, কিন্তু একটা হালকা সাদা দাগ রয়ে গেছে, যা তাদের মনে করিয়ে দেয় যে সেইটাতে তারা জমের দুয়ারে থেকে ফিরে এসেছে। ঋদ্ধিও নিজের হাত দেখল, কিন্তু দেখল সেই ছাপটা আর আগের মতো নেই। কলকাতায় ফেরার পর কয়েক সপ্তাহ তারা কিছুটা ট্রমার মধ্যে ছিল, কিন্তু চার বন্ধু মিলে নিয়মিত কাউন্সেলিং নিল এবং কিছুদিন একসাথে সময় কাটালো। ধীরে ধীরে তাদের সেই ভয় কাটতে শুরু করলো। অয়ন এখন আর একা ঘরে থাকতে ভয় পায় না। ঋদ্ধিও আবার আগের মতো হাসি খুশি হয়ে উঠেছে। তবে এখন তারা পাহাড়ে গেলে আর রাত 1টার সময় জেগে থাকে না। তারা শিখেছে যে প্রকৃতির কিছু রহস্য আছে যা না ঘাঁটানোই ভালো। এখন তারা মাঝে মধ্যে ক্যাফেতে বসে, সেই রাতের কথা আলোচনা করে আর হাসে। তবে সেই হাসিটা এখন আর ভয়ের নয়, বরং একজোট হয়ে মৃত্যুঞ্জয়ী হওয়ার তৃপ্তির। তাদের বন্ধুত্ব আগের চেয়েও অনেক বেশি গভীর হয়েছে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো আপনাদের? গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরের গল্প শোনার জন্য।